রুদ্রকে চিনতে পেরে গেল ফুলকি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। এই পর্বে দেখা যাবে রোহিত কিছু জামা কাপড় নিয়ে চলে আসে, আর তখন দরজাটা নক করলে ফুলকি তখন বলে কে? এরপর রোহিত বলে আমি। এই বলে দরজাটা খুললে এরপর বলে এর মধ্যে কি? তখন বলে এর মধ্যে জামা কাপড়। ফুলকি তখন বলে জামা কাপড় দিয়ে কি হবে? আর তখন বলে আমরা যেখানে যাব সেখানে আমরা এভাবে এই লুকে যেতে পারবো না, আমাদেরকে ছদ্মবেশে যেতে হবে। আর তখন বলে যে আমি গিয়েছিলাম খোঁজ খবর নিতে আন্ডারগ্রাউন্ডে, আর সেই জায়গাতে আমি খোঁজ খবর নিতে পারলাম যে জায়গাটার নাম হচ্ছে বান্ডারগঞ্জ। এখানে প্রচুর ভান্ডার মানে প্রচুর গোডাউন বলছে, একটা বড় গোডাউনটে নাকি সমস্ত হয়, এই শোটা হয়, আর 3টার মধ্যেই নাকি শুরু হয়ে যায়। থেকে প্রচুর লোক আসে, ওরা নাকি সবাই আন্ডারগ্রাউন্ডের সাথে যুক্ত। সমস্ত কিছু বুঝিয়ে দেয়, আর তারপর মোবাইলের মধ্যে একটা ভিডিও বের করে দেখাতে থাকে, আর বলে ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে। আর তখন ফুলকি ভিডিওটা দেখতে থাকে। তারপর দেখা যাবে ফুলকি বলতে থাকে যে স্যার আমাদেরকেও কি এরকমভাবে সেজে যেতে হবে, মানে মাফিয়াদের মতো? আর তখন ফুলকি বলে যে ফুলকি আমরা যখন রাজা বাবুর খোঁজখবর নিতে গিয়েছিলাম তোমার কি মনে আছে ছদ্মবেশ নিয়ে আমরা কীরকমভাবে সেজেছিলাম, আমরা ঠিক সেভাবেই সাজবো। ফুলকি সেই কথাগুলো মনে করতে থাকে, আর রোহিত বলে আমরা সেরকমেরই সাজবো। দেখো ফুলকি, থেকে বড় কথা হচ্ছে এই কাজে ঝুঁকি আছে। আর তখন ফুলকি বলে স্যার আপনি নিজেও জানেন ফুলকি দাস ভয় পায় না এই ঝুঁকি নিতে, কিন্তু আমার কথা হচ্ছে এটা নতুন কোনো ফাঁদ নয় তো। আপনি একবার ভাবুন যে এখান থেকে একজন ফাইটার গিয়ে রাজমহলের একটা হোটেলে রিয়াকে মানে কেন খুন করবো না সেটা আমি তো বুঝতে পারছি না, আমার মাথায় সব গুলিয়ে যাচ্ছে। আর তখন বলে যে প্রীতম বাবা ধরতে পারি না, বা প্রীতম কুমারকে এই কাজটা করার জন্য স্পেশালি ভাবে কেউ করেছে। ফুলকি একটা কথা তো পরিষ্কার যে এই বাজুরিয়ার বুকে যে হত্যাটা করেছে সে একজন প্রফেশনাল বক্সার। পোস্টমর্টমে তো এটাই বলছে ভাবে ওগুলো পরে না একদম প্রপার বক্সিং মারাটা না একদম সহজ দ্বারা হয় না এটা সহজে। আর তখন বলে আমি যাদেরকে চিনি এদের মধ্যে শুধু একজনই এরকম বক্সিং মারতে পারতো। ফুলকি প্রীতম কুমারকে ধরলে অন্তত এটা বুঝতে পারবো যে এই কাজটা করার জন্য ওকে কেউ টাকা দিয়েছে কিনা, ওকে কেউ বলেছে কিনা, তাই না? চলো চলো জামা কাপড়গুলো দেখবে। আর ঠিক সেই মুহূর্তে দেখা যাবে দরজাটা আবার কেউ নক করতে থাকে। এইদিকে তখন রোহিত আর ফুলকি চিন্তায় পড়ে যায়, আর বলতে থাকে যে কি হলো। তখন বলতে থাকে যে যদি কেউ এসে থাকে। এরপর দেখা যাবে ফুলকি একটা কিছু হাতে নিয়ে নেয় মারবে বলে, আর তখনই এদিকে রোহিত দরজাটা খুলে, আর সেই মুহূর্তে দেখা যাবে সেখানে রুদ্র চলে আসে ছদ্মবেশ। তখন রোহিত বলতে থাকে কি অভিরূপ তুমি? বলে বাপরে বাপ তোমরা তো সাংঘাতিক লোক, এরাই তো ফেলেছিলে আমাকে। আর তখন দেখা যাবে এদিকে ফুলকি বলতে থাকে যে দাদা তুমি কি করে জানলে যে আমরা আজিমপুরে এই হোটেলে আছি? আর তখন বলি তোমরা যাকে বলে এসেছো তিনি আমাকে বিশ্বাস করে বলেছে। আসলে আমার কাছে খবর আছে যে তোমাদের শুধু পুলিশ প্রশাসন খুঁজছে না, তোমাদেরকে আশাবরী চৌধুরী পার্টির লোকজনও খোঁজাখুঁজি করছে। আর তখন কথাটা শুনে ফুলকি রোহিত অবাক হয়ে যায়। তারপর দেখা যাবে বলতে থাকে দিদি তোমাকে সব কথা বলে দিল? আর তখন বলে যে হ্যাঁ আসলে উনি আমাকে মনে করেছেন বিশ্বস্ত, যে আমি তোমাদের বিশ্বস্ত। তখন বলে আচ্ছা ঘরে আসো। এই বলি অভিরূপকে ঘরে নিয়ে যায়। তারপর দেখা যাবে কি ব্যাপারটা কি বলো তো পরিষ্কার করে, দিদি তোমাকে সবটা বলে দিল? আর তখন বলে শুধুমাত্র আমাকেই বলেছে, ঘাবড়াবার কিছু নেই, আর কাউকেই বলেনি। ওনার মনে হয়েছে যে আমি তোমাদের প্রকৃত বন্ধুর প্রতীক আমরা কি প্রতিবাদ করে ফাঁদে পড়েছে, আমিও তাই করেছিলাম। শোনো রোহিত ভাই, আমাদের কিন্তু এখন ডবল শত্রুর হাত থেকে বাঁচতে হবে, বুঝতে পেরেছো তো? আর তখন যে এক ফুলকিকে যারা খুনের মামলায় ফাঁসিয়েছে, আর 2 হচ্ছে ফুলকির প্রেজেন্সে করছে, বুঝতে পারলে? আর তখন বলে আমি আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু পারবো ততটুকু তোমাদেরকে হেল্প করব, চিন্তা করো না, কিন্তু তোমাদের আরও প্রোটেকশন দরকার। আর তখন বলে যে তোমরা বক্সার হলেও তোমাদের আলাদা করে প্রোটেকশন দরকার, বুঝতে পেরে? দেখা যাবে ফুলকি বলতে থাকে দাদা তুমি আমাদের জন্য বিপদের ঝুঁকি নিয়ে এত দূরে চলে এসেছো, আমি কি বলবো বলো তো? আর তখন রোহিত বলে আচ্ছা ঠিক আছে তুমি তাহলে থেকে যাও, আর আমরা আরেকটা রুম বুক করছি। তখন রোহিত আর ফুলকি সেখান থেকে চলে যায়। এরপর দেখা যাবে রুদ্র মনে মনে বলতে থাকে বাবা এরা প্রীতম কুমারের কাছে পৌঁছানোর আগেই এদেরকে সাবধান করে দিব। আর তখন বলে যে আমি জানি তোমরা এখন বান্ডারগঞ্জ যাবে, এখানে সেসব তোমরা ফুলকিদা বলে ডিএনএ শেষ হয়ে যাবে। এরপর দেখা যাবে রুদ্র বলতে থাকে বাবা কোমর টোমর ধরে গেল, কতদিন যে এই অভিরূপ সে যে আমাকে ঘুরতে হবে কে জানে, আমার তো আর ভালো লাগছে না, আমার কপালে এইসব হবে না, অসহ্য। বলে এর থেকে যদি রোহিত আর ফুলকিকে বান্ডারগঞ্জে গোডাউনে শেষ করে দেওয়া যায়
যায় তাহলে একদম বেশ কি হবে আমার যে কপাল, কি জানি বাবা। সব মেকআপ করে চুলটুল পরে আর ভালো লাগছে না, কালকে বের হব, ওই প্রীতম কুমারের ডেরায় যাব আর বলে আসবো যে রোহিত আর ফুলকিকে যেন একদম ছিঁড়ে পড়ে খেয়ে নেয়, যা শান্তি হবে। আর তখন বলে যে কি আর বলবো, এরপর বলে ওদের দুজনের আন্ডারগ্রাউন্ডে এসে যা কানেকশন ছিল সেই সূত্রে বাজরিয়াকে ফোন করে দিয়েছে আর ওখানে ফেরার হয়ে গিয়েছে, নিজেদের মধ্যে ঝামেলায় মরে গিয়েছে, এই সমস্ত বলেই কাটিয়ে দিতে হবে। এখন আবার লেন্স টেন্স পড়তে হবে, কি বলবো, হাত পরিষ্কার আছে কিনা এই বলে লেন্স বের করে নেয়, চোখের মধ্যে পড়বে যাতে করে ফুলকি না বুঝতে পারে যে এটা রুদ্র, কারণ ফুলকি তো রুদ্র চোখের দিকে তাকালেই বুঝতে পেরে যায়, রুদ্র চোখ দেখেই চিনতে পেরে যায় রুদ্রকে, তার জন্যই একটা লেন্স পড়েছে। আরেকটা লেন্স যখন পড়তে যাবে হাত থেকে ছিটকে একটা পাশে পড়ে যায়, আর তখন রুদ্র সেটা কিছুতেই খুঁজে পাচ্ছে না। এরপর বলে যে এবার কি হবে, এই লেন্সটা যদি খুঁজে না পাই তাহলে ফুলকি তো এক চটকেই ধরে ফেলবে, আর কারণ রুদ্র চোখ দেখলেই তো ফুলকি বুঝতে পেরে যায় বলে চিন্তায় পড়ে যায় রুদ্র। তারপর দেখা যাবে অনেক খোঁজাখুঁজি করতে থাকে কিন্তু কিছুতেই খুঁজে পাচ্ছে না। সেই মুহূর্তে এদিকে দেখা যাবে রোহিত আর ফুলকি চলে আসে আর এসে কথা বলতে থাকে যে আরেকটা যে বুক করা হয়েছে খুব ভালো হয়েছে স্যার। এবার অভিমন্যুকে ডাকতে থাকে এসে দরজায়, আর তখন এদিকে রুদ্র বলে এবার কি হবে, এবার তো আমি ধরা পড়ে যাব, কি হবে এবার, কি তো আমার চোখ দেখলেই চিনতে পেরে যাবে বলে সেই লেন্সটা অনেক খোঁজাখুঁজি করতে থাকে কিন্তু কিছুতেই খুঁজে পাচ্ছে না, কি করবে কিছু বুঝতে পারছে না। এদিকে ফুলকি আর রোহিত বারবার করে দরজায় ধাক্কাতে থাকে কিন্তু দরজাটা তো কিছুতে খুলছে না, কোনো সাড়াই পাচ্ছে না। আর তখন এদিকে চিন্তায় পড়ে যায় যে কিছু হয়েছে কিনা। তখন ফুলকি বলতে থাকে যে স্যার দরজাটা ভাঙুন, তখন বলে দরজাটা ভাঙি বলে আবারও ডাক পাড়তে থাকে যে অভিরূপ তুমি ঠিক আছো, আর তখন দেখে কোনো সাড়াই পাচ্ছে না। ফুলকি বলে স্যার এবার দরজাটা ভাঙুন, আর তখনই দেখা যাবে দরজাটা ভাঙে। এরপর দরজাটা ভেঙে দেখতে পায় অভিরূপ অন্যদিকে ফিরে দাঁড়িয়ে আছে। আসলে সেই মুহূর্তেই দেখা যাবে লাস্ট মুহূর্তেই রুদ্র সেই লেন্সটা পেয়ে যায়, তাড়াহুড়ো করে পড়ে নেয়, আর তখন বলতে থাকে যে আমাকে ডাক পাচ্ছিলে তোমরা, আসলে আমি ওয়াশরুমে ছিলাম তো তার জন্য একটু দেরি হয়ে গিয়েছে, আমার অবস্থাটা তো তোমরা বুঝতেই পারছো। আর তখনই দেখা যাবে বলতে থাকে যে হ্যাঁ বুঝতে পারছি। তখন বলতে থাকে আমরা তো ভয় পেয়ে গিয়েছিলাম যে তোমার কিছু হয়েছে কি না। তখন ফুলকি বলে অভিরূপ দাদা তুমি ঠিক আছো তো, তখন বলে হ্যাঁ আমি তো ঠিকই আছি, তোমরা তো ডাকছিলে আসতে পারিনি। দেখা যাবে এদিকে রোহিত আর ফুলকি রেডি হতে থাকে, আর তখনই দেখা যাবে রোহিত এসে বলতে থাকে যে আচ্ছা অভিরূপ কোথায়, তার ঘরে জিনিসপত্র পড়ে রয়েছে কিন্তু তাকে ফোন করছি ফোনটাও ধরছে না। তখন তো ফুলকি চিন্তায় পড়ে যায় আর বলে সর্বনাশ, কোনো বিপদ হয়নি তো। এরপর বলে আমি কি করে জানবো যে কোনো বিপদ হয়েছে কিনা, আর কতক্ষণ ওয়েট করব এর জন্য। এবার তো মনোজ ভাই গাড়ি অ্যারেঞ্জ করে দিয়েছে, আমাদেরকে তো বের হতে হবে বান্ডারগঞ্জের উদ্দেশ্যে। আর তখন বলে কিন্তু স্যার সেই মুহূর্তে সেখানে রুদ্র চলে আসে, আর তখন ফুলকি বলতে থাকে ওই তো অভিরূপ ভাই। আর তখন বলে কি গো তুমি কোথায় গিয়েছিলে। এরপর বলে যে ওমা তোমাদের ফেললাম তাই না, তোমরা আমার জন্য চিন্তাই করছিলে। আর তখন বলে আসলে আমি ওই এদিক ওদিকে বান্ডারগঞ্জের সম্পর্কে একটু খোঁজ নিচ্ছিলাম। তখন বলে রোহিত ভাই জানো তো সবাই বলছে যে জায়গাটা ভয়ঙ্কর, আমার জন্য তোমাদের দেরি হয়ে গেল তাই না। আর তখন বলে আমি এক্ষুনি গিয়ে রেডি হয়েছি। আর তখন বলে না না তাড়াহুড়ো করতে হবে না, টাইম নিয়ে রেডি হও, এদেরও টাইম লাগবে রেডি হতে। ওদের মধ্যে কথাবার্তা বলে এদিকে রুদ্র রেডি হতে চলে যায়, এদিকে ফুলকি আর রোহিতও রেডি হয়ে না। রুদ্র মনে মনে যেতে থাকে আর বলতে থাকে যে তোমরা বান্ডারগঞ্জে যাবে ঠিকই কিন্তু বেঁচে আর ফিরতে পারবে না বলে বদনামও হবে আর বরাবরের মতো তোমরা বিদায়ও হবে বলে হাসতে থাকে। আর তারপর যখন রুদ্র চলে যায় এদিকে রোহিত তখন বলে আমি ওয়াশরুমে গেলাম, আর তখন রেডি হতে ওয়াশরুমে চলে যায়। এদিকে ফুলকি তখন দরজাটা লাগিয়ে দেয়, আর দরজাটা লাগিয়ে দেওয়ার পর দেখা যাবে একটা সুন্দর গ্রান পায়। আর তখন বলতে থাকে এই গ্রানটা কি অভিরূপ দাদাই ছিল, পুরো ঘরটা তো একদম সুন্দর একটা গ্রানে ভরে গিয়েছে, অভিরূপ দা গন্ধ মেখেছে। আর তখন বলে শখ আছে বেশ, এরকম একজন বিপ্লবী প্রতিবাদী মানুষ এইসব গন্ধ টন্ধ মাখতে ভালোবাসে। আর তখন বলে আমি ভাই বাবা ভাবছি কেন, মাখতেই পারে। বলে যে ফুলকি তুইও না কোথা থেকে যে কি সব ভাবিস, বলে যে ফোকাস ফুলকি ফোকাস। দেখা যাবে ফুলকি রোহিত আর অভিরূপ তিনজন মিলেই সেই বান্ডারগঞ্জে চলে যায়, আর সেখানে গিয়ে দেখতে পায় যে সেইখানে নাচ গান শুরু হয়ে যায়। আর তারপর দেখা যাবে অভিরূপ যেই গন্ধটা মাখে আর সেই গন্ধটাও সেখানে গিয়ে ফুলকি পায়। তখন তো ফুলকি একটু অবাক হয়ে যায় আর বলতে থাকে যে এই গন্ধটা তো অভিরূপ ভাইও মাখে, আর এই গন্ধটা এখানে কি করে হলো, মানে দুটো গন্ধই একই হলো, এটা কি করে হলো, কি করে সম্ভব এটা। এই বলে ফুলকি একটু সন্দেহ করতে থাকে রুদ্রকে। তখন রুদ্র কাছে গিয়ে বলতে থাকে আচ্ছা ভাই তুমি এই গন্ধটা মেখেছো, এই গন্ধটা
এই জায়গাতেও পাওয়া যাচ্ছে, সেটা মানে সেই দুটো এক হলো কি করে? তখন দেখা যাবে রুদ্র মনে মনে বলে, এই হচ্ছে ফুলকি দাস। ফুলকি দাসের একটাই দোষ, সব কিছু বুঝে যায়। আর তখন রুদ্র কথা কাটানোর জন্য নিজের পকেট থেকে একটা গন্ধ মাখানো সেই বোতলটা বের করে দেখায় আর বলতে থাকে, আসলে কি জানো তো, সেই অনেক আগে থেকে একটা পুরনো অভ্যাস, এই গন্ধটা তো না মাখলে চলেই না, তবে দুটো গন্ধ যে কি করে এক হলো সেটাই বুঝতে পারছি না, এই বলে কথা কাটিয়ে নেয়। এদিকে রোহিত তখন বলে, শোনো, আমাদেরকে এক একজন এক এক দিকে থাকতে হবে, বুঝতে পারছো তো, কিছু তো দেখতে পাচ্ছি না এখনও কাউকে। আর তখন রুদ্র বলে যে, আচ্ছা তোমরা ওই দিকটা বসো, ঠিক আছে, আমি না এদিকটা দেখি, যদি কোনো কিছু পাই তাহলে তোমাদেরকে বলবো। রোহিত আর ফুলকি নাচ শুরু করে দেয়, যাতে করে নাচের মাধ্যমে খুঁজে পায়। এদিকে রুদ্র লোকগুলোর সাথে কথা বলতে থাকে আর তাদেরকে মারার প্ল্যান করতে থাকে। বলে, তোমরা এখান থেকে বেঁচে ফুলকি আর রোহিত দুজনে মিলে নাচতে নাচতে ভিতরে চলে যায়। আর অন্যদিকে যখন প্ল্যান করছিল রুদ্র, সমস্ত কিছুই বুঝতে পেরে যায় ফুলকি, রোহিতকে তখন জানা। এরপর রুদ্র নিজের ফাঁদেই নিজে পড়ে যায় আর রোহিতকে মারতে পারে না। এবারও আগের বারের মতো রুদ্রকে চিনে ফেলে। রুদ্র তো খুব বেশি ভয় পেয়ে যায়। সব